ইরানের মহাশক্তিশালী ক্ষেপণাস্ত্র, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের নতুন হুঁশিয়ারি। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি এখন নতুন এক মোড়ে দাঁড়িয়েছে। ইরান দেখিয়েছে যে তার সামরিক শক্তি শুধু আঞ্চলিক সীমার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং আন্তর্জাতিক মহলে প্রভাব বিস্তার করতে সক্ষম। 12 দিনের সংঘর্ষে ইরান প্রতিপক্ষ ইসরায়েলকে চোখে চোখ রাখতে বাধ্য করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছিলেন ইরানের ক্ষেপণাস্ত্রের ভাণ্ডার ধ্বংস হয়ে গেছে, কিন্তু বাস্তবে ইরান এই যুদ্ধের পরই তাদের ব্যালিস্টিক ও আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র সক্ষমতা প্রদর্শন করেছে। এই মিসাইলগুলো শুধু আঞ্চলিক শত্রুকে নয়, প্রয়োজন হলে দূরবর্তী লক্ষ্য, এমনকি যুক্তরাষ্ট্রের সামরিক আস্তানাকেও ধ্বংস করতে পারে, এই বার্তাই দিয়েছে তেহরান। ইরানের পার্লামেন্টের সদস্য মোহসিন জাঙ্গানি সম্প্রতি নিশ্চিত করেছেন দেশের সবচেয়ে উন্নত ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে একটি সফলভাবে পরীক্ষা চালানো হয়েছে। এটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যা দীর্ঘ দূরত্বে লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত করতে সক্ষম। তবে সরকার এখনও মডেল বা সাংকেতিক নাম প্রকাশ করেনি। বিশ্লেষকরা বলছেন এই ক্ষেপণাস্ত্র শুধু অস্ত্র প্রদর্শন নয়, এটি ইরানের কৌশলগত বার্তা। ইরান এখন হাইপারসনিক, ব্যালিস্টিক ও প্রতিরক্ষা প্রযুক্তির সংমিশ্রণে এমন এক শক্তি তৈরি করেছে যা আঞ্চলিক এবং আন্তর্জাতিক শত্রুদের ভাবতে বাধ্য করছে। ইরানের আইআরজিসি এবং সশস্ত্র বাহিনী হুঁশিয়ারি দিচ্ছে যে কোনো আগ্রাসন বা ভুল পদক্ষেপের পরিণতি কঠিন হবে। কিন্তু টুইস্ট আছে, এটি কি শুধুই প্রথাগত শক্তি প্রদর্শন, নাকি ইরান পারমাণবিক যুগে প্রবেশের প্রাথমিক ইঙ্গিত দিচ্ছে? পার্লামেন্টের আরেক সদস্য আহমেদ নাদাই সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন জাতিসংঘের পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি এনপিটি থেকে বেরিয়ে আসা এবং নিজের পারমাণবিক সক্ষমতা পরীক্ষা করার সম্ভাবনা নিয়ে। সমরবিদরা বলছেন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র একাধিক পারমাণবিক ওয়ারহেড বহন করতে সক্ষম। যদিও ইরানের হাতে বর্তমানে কোনো পারমাণবিক অস্ত্র নেই, তবে তার প্রযুক্তি দ্রুত সেই পথে এগোচ্ছে। এই পরিস্থিতি ইরানের শক্তিকে নতুন মাত্রায় তুলে ধরেছে। শুধুমাত্র আঞ্চলিক দখল নয়, ইরান তার অস্ত্র শক্তি, বৈজ্ঞানিক সক্ষমতা এবং কৌশলগত পরিকল্পনার মাধ্যমে বিশ্বের বড় শক্তিদেরও ভাবিয়ে তুলেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সরাসরি বার্তা পাঠানো হয়েছে, ইরানকে হালকাভাবে নেওয়া যাবে না। এই নতুন যুগের মধ্যপ্রাচ্যে ইরান শুধুমাত্র প্রতিরক্ষা করছে না, বরং শক্তির একটি পরিপূর্ণ চিত্র তৈরি করেছে। আঞ্চলিক শত্রু হোক বা আন্তর্জাতিক মহল, যে কেউ যদি ইরানের সীমা অতিক্রমের চেষ্টা করে, তার জন্য প্রস্তুত রয়েছে নতুন এক ধরনের প্রতিরক্ষা, যেখানে প্রযুক্তি, ব্যালিস্টিক ক্ষমতা এবং জাতীয় ঐক্য একত্রে শক্তির দুর্গ গড়ে তুলেছে। এখন প্রশ্ন শুধু একটাই, এই শক্তি প্রদর্শন কি কেবল হুঁশিয়ারি, নাকি মধ্যপ্রাচ্যের পারমাণবিক ভারসাম্যের নতুন যুগের সূচনা? ইতিহাসই বলবে, তবে ইরান নিজের অবস্থান ও শক্তি ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছে। ইসরায়েলের ভাঙা ঢাল, একটা যুদ্ধ চলছে, সামনে গাজা, পেছনে ইসরায়েল। আকাশে ড্রোনের গর্জন, মাটিতে বিস্ফোরণের ঝড়, কিন্তু আসল বিস্ফোরণ ঘটছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফের ভেতরে, যেখানে ভেঙে পড়ছে সৈন্যদের মনোবল। 7 অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজা অভিযানে 20,000 ইসরায়েলি সৈন্য আহত। সংখ্যাটা শুধু একটি পরিসংখ্যান নয়, এটা এক ভয়ঙ্কর বাস্তবতা, যেখানে যুদ্ধক্ষেত্রের মতোই ভেতরের যুদ্ধ লড়ছে তারা। আহতদের অর্ধেকই শারীরিকভাবে নয়, মানসিকভাবে বিধ্বস্ত। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে 56% সৈন্যের মধ্যে ধরা পড়েছে পিটিএসডি, যুদ্ধ পরবর্তী মানসিক আঘাত। একজন সৈন্য দিনের আলোতেও রাতের দুঃস্বপ্নে ভুগছে। অনেকের শরীরও আর সাড়া দিচ্ছে না। 99 জন অঙ্গহানিপ্রাপ্ত, 16 জন সম্পূর্ণ পক্ষাঘাতগ্রস্ত। যুদ্ধ তাদের থেকে কেড়ে নিয়েছে হাত, পা, এমনকি দাঁড়ানোর ক্ষমতাও। মৃত্যুর থেকেও ভয়ঙ্কর এক শত্রু দাঁড়িয়ে গেছে, আত্মহত্যা। ইসরায়েলি মিডিয়া বলছে শুধু এই বছরেই প্রায় 20 জন সৈন্য আত্মহত্যা করেছে। আইআরএনএ জানাচ্ছে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আত্মহত্যার সংখ্যা অন্তত 43। এটা প্রমাণ করে ইসরায়েলের সবচেয়ে বড় ক্ষতি ঘটছে যুদ্ধক্ষেত্রে নয়, বরং সৈন্যদের মনের ভেতরে। এদিকে বিভিন্ন ফ্রন্টে 904 জন ইসরায়েলি সেনা নিহত। শুধু 7 অক্টোবরেই প্রাণ গেছে 329 জনের। গাজায় স্থল অভিযানে মরেছে আরও 460 জন। হিজবুল্লাহর আক্রমণে নিহত 29, আর লেবাননের সংঘর্ষে প্রাণ হারিয়েছে 51 জন সৈন্য। প্রতিদিন যেন নতুন কফিন নামছে ইসরায়েলের ঘরে ঘরে। কিন্তু এখানেই থেমে নেই কাহিনী। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যে দেখা যাচ্ছে আহতদের 64% রিজার্ভ সৈন্য, মানে যারা সাধারণ জীবন থেকে হঠাৎ টেনে আনা হয়েছে যুদ্ধে। এদের অনেকেই পরিবার ছেড়ে মাঠে, কিন্তু ফেরার পথে তারা হয় দেহে ক্ষত নিয়ে।
এখন ইসরায়েল দৌড়াচ্ছে নতুন সমাধানের দিকে। প্রতিরক্ষামন্ত্রী কার্টস আর অর্থমন্ত্রী স্মোট্রিচ গঠন করেছেন একটি জাতীয় কমিটি। নেতৃত্বে থাকবেন অধ্যাপক শ্লোমো মোর ইয়োসেফ। তাদের লক্ষ্য একটা বৃহৎ পুনর্বাসন ব্যবস্থা দাঁড় করানো। কারণ বাস্তবতা হলো ইসরায়েলের আহত সৈন্যদের সারাতে হাসপাতালের চেয়ে বড় যুদ্ধক্ষেত্র আর কোথাও নেই। কিন্তু প্রশ্ন হলো, যখন সৈন্যরা মানসিকভাবে হেরে যাচ্ছে, যখন শত শত পরিবার কফিন বুকে টেনে নিচ্ছে, তখন যুদ্ধের আসল বিজয়ী কে? ফিলিস্তিনের গাজায় নৃশংস হামলা ও হত্যাযজ্ঞের মধ্যে ইসরায়েল সফর করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, গাজায় চলমান সংঘাতে ইসরায়েলকে অবিচল সমর্থন দিয়ে যাবে তাঁর দেশ। উপত্যকাটি থেকে হামাসকে নির্মূল করার আহ্বানও জানিয়েছেন তিনি। মুসলিম ন্যাটো। ইসরায়েলের আগ্রাসনের জবাবে গর্জে উঠছে নতুন এক সামরিক স্বপ্ন। যদি পশ্চিমা দুনিয়া নিজেদের রক্ষায় ন্যাটো বানাতে পারে, তবে মুসলিম দুনিয়া কেন নয়? এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে কায়রো থেকে তেহরান পর্যন্ত। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যেন পুরো মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। একের পর এক হামলায় চলছে মধ্যপ্রাচ্যের অন্তত 5টি মুসলিম দেশ, সাথে উত্তর আফ্রিকার একটি দেশও। ঝুঁকিতে আছে আরও অনেকে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে ইসলামিক দেশগুলো আবার ভাবতে শুরু করেছে, সময় কি এসেছে একটি মুসলিম ন্যাটো গঠনের? আগুনে ঘি। ইরান ও মিশরের প্রস্তাব। মিশর প্রথমেই ন্যাটোর আদলে একটি ইসলামিক সামরিক জোটের প্রস্তাব দিয়েছে। একই সুরে কথা বলেছে ইরান ও ইরাক। ইরান শুধু প্রস্তাবে দিচ্ছে না, বলছে তারাই দিতে পারবে প্রযুক্তিগত নেতৃত্ব। কারণ এরই মধ্যে ইরান প্রমাণ করেছে নিজেদের বানানো মিসাইল দিয়েই ইসরায়েলের কৌশল ভেঙে চুরমার করা যায়। তাদের কামিকাজে ড্রোন আজ ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হাতকে শক্ত করছে। আর আয়াতুল্লাহ খামেনির বাহিনী যুদ্ধক্ষেত্রে বহুবার নিজেদের শক্তি দেখিয়েছে। যদি ইরান নেতৃত্ব দেয়, তবে কি উপসাগরীয় দেশগুলো নিজেদের পশ্চিমা মিত্রদের ছেড়ে সত্যিই এদিকে ঝুঁকবে? মুসলিম বিশ্বের লুকানো শক্তি। একদিকে আমেরিকা, ন্যাটো আর ইসরায়েল, ত্রিমুখী জোট। অন্যদিকে মুসলিম দেশগুলোর সামরিক শক্তির চিত্রও কম ভয়ঙ্কর নয়। তুরস্ক, ন্যাটোর সদস্য, প্রতিরক্ষা শিল্পে দারুণ অগ্রগতি। নতুন সব ড্রোন ও যুদ্ধ সরঞ্জামে ইসলামিক বিশ্বের সেরা সামরিক শক্তি। পাকিস্তান, একমাত্র পারমাণবিক মুসলিম দেশ, আকাশযুদ্ধে ভারতের বিরুদ্ধে সাম্প্রতিক সাফল্যে বিশ্বকে চমকে দিয়েছে। সৌদি আরব, বিশ্বে অন্যতম বৃহৎ প্রতিরক্ষা বাজেট, হাতে আমেরিকান ও ব্রিটিশ অত্যাধুনিক অস্ত্র। মিশর, আফ্রিকার মাটিতে বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক বাহিনী। ফিলিস্তিন, লেবানন ও ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা, মাঠের যোদ্ধা যারা প্রতিদিন ইসরায়েলকে চ্যালেঞ্জ জানাচ্ছে। টাকার ঝাঁপি, আগ্রাসনের জবাব। একটি শক্তিশালী মুসলিম সামরিক জোট গঠনের জন্য অর্থের অভাব হবে না। উপসাগরীয় দেশগুলোর হাতে রয়েছে অগণিত তেল, ডলার। এতদিন তারা পশ্চিমা অস্ত্রের দিকে ঝুঁকেছিল, কিন্তু এখন যদি তারা ইরান, তুরস্ক, রাশিয়া বা চীনের দিকে মুখ ফেরায়, তবে বদলে যেতে পারে পুরো বিশ্ব শক্তির ভারসাম্য। সিনেম্যাটিক দৃশ্য কল্পনা করুন। কায়রোর বিশাল হলঘরে টেবিল ঘিরে বসে আছেন মুসলিম বিশ্বের সেনাপতিরা। তাদের চোখে একটাই দৃঢ়তা, ইসরায়েলের আগ্রাসন আর চলবে না। তেহরানের মানচিত্রে আঁকা হচ্ছে নতুন প্রতিরক্ষা পরিকল্পনা। ইসলামাবাদের ঘাঁটিতে গর্জন করছে যুদ্ধ বিমান। রিয়াদের বিলাসবহুল প্রাসাদে বসে সৌদি নেতৃত্ব অর্থের ঝাঁপি খুলছে। আর গাজার ধ্বংসস্তূপের ভেতর থেকে উঠে আসছে একটাই স্লোগান, মুসলিম ন্যাটো চাই। ইসরায়েল হয়তো ভেবেছিল একে একে মুসলিম দেশগুলোকে আক্রমণ করে ভেঙে ফেলা সহজ হবে, কিন্তু ফল হয়েছে উল্টো। তাদের আগ্রাসনই এখন এক বিশাল জোট গঠনের পথে ঠেলে দিচ্ছে মুসলিম বিশ্বকে। প্রশ্ন এখন শুধু সময়, কবে তৈরি হবে সেই মুসলিম ন্যাটো? আর তৈরি হলে বিশ্ব রাজনীতির মানচিত্রে সেটা হবে কি সবচেয়ে বড় গেম চেঞ্জার? নেতানিয়াহুর আগুনে ঘোষণা, ফিলিস্তিন নয়, এবার পুরো বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ। দোহা, কূটনৈতিক আলোচনার শহর হঠাৎই কেঁপে উঠল ক্ষেপণাস্ত্রের শব্দে। ইসরায়েলের বিমান থেকে ছুটল আগুন, লক্ষ্য ফিলিস্তিনি নেতৃত্ব, যারা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি টেবিলে বসেছিলেন। মুহূর্তেই ধ্বংস হয়ে গেল আশা। গাজার রক্তক্ষয়ী যুদ্ধ থামার আগে শুরু হলো নতুন অধ্যায়।
এই হামলা যেন শুধু কাতার নয়, পুরো বিশ্বকেই হুমকি দিয়ে বলল ইসরায়েলের আগুনের হাত পৃথিবীর যে কোনো জায়গায় পৌঁছাতে পারে। 2 বছরের কম সময়ে গাজায় নিহতের সংখ্যা 64,000 ছাড়িয়েছে, অধিকাংশই নারী ও শিশু। আন্তর্জাতিক মহল এটিকে ইতোমধ্যেই গণহত্যা বলেছে, কিন্তু দোহা হামলা গল্পটিকে অন্য উচ্চতায় নিয়ে গেল। এবার আঘাত হলো একটি স্বাধীন রাষ্ট্রে, যা স্পষ্ট জানিয়ে দিল ইসরায়েল শুধু ফিলিস্তিন দখলেই সীমাবদ্ধ নয়, বরং আন্তর্জাতিক আইন ও কূটনীতির বুকেও আঘাত করছে। যুদ্ধবিরতির ভ্রান্ত ধারণা। ইসরায়েলের ইতিহাস খুললেই স্পষ্ট হয় তাদের অভিধানে যুদ্ধবিরতি শব্দটি নেই। যুক্তরাষ্ট্রের মতো ঘনিষ্ঠ মিত্রও এখন যুদ্ধ থামানোর প্রস্তাব আনে, ইসরায়েল তখনও তা উপেক্ষা করে, কারণ এই রাষ্ট্র দাঁড়িয়ে আছে দখল, নিপীড়ন আর ফিলিস্তিনি জনগণকে নিশ্চিহ্ন করার নীতির ওপর। দোহা হামলা তাই কেবল একটি শহরে আঘাত নয়, বরং পুরো অঞ্চলের নিরাপত্তার প্রতি সরাসরি চ্যালেঞ্জ। পশ্চিমাদের হঠাৎ জাগরণ। অদ্ভুত এক দৃশ্য দেখা গেল। গাজায় হাজারো নারী শিশুর মৃত্যুতে নীরব থাকা পশ্চিমা শক্তিগুলো এবার হঠাৎ মুখ খুলল। ব্রিটেন, ফ্রান্স, এমনকি ভারতও নিন্দা জানালো দোহায় ইসরায়েলি হামলার। প্রশ্ন উঠছে, একটি ক্ষেপণাস্ত্র কি হাজারো লাশের চেয়ে ভয়াবহ, নাকি তারা অবশেষে বুঝতে পারছে ইসরায়েলের আগ্রাসন একদিন তাদের নিরাপত্তার গায়েও আগুন ধরাতে পারে? এখানেই উন্মোচিত হয় আন্তর্জাতিক রাজনীতির ভণ্ডামি। ওয়াশিংটনের দ্বিমুখী ভাষা। হোয়াইট হাউস মুখপাত্র ক্যারোলাইন লেভিট নিন্দা জানালেও যোগ করলেন, হামাসকে নির্মূল করাই চূড়ান্ত লক্ষ্য। প্রেসিডেন্ট ট্রাম্প কাতারকে আশ্বাস দিলেন এমন হামলা আর হবে না, অথচ বাস্তবে তিনি ইসরায়েলের ওপর কোনো নিয়ন্ত্রণই রাখতে পারছেন না। ফলে ওয়াশিংটনের আশ্বাস দোহায় শোনা যাচ্ছে ফাঁকা বুলি হিসেবে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ক্যাটস গর্জে উঠলেন, ইসরায়েলের দীর্ঘ হাত শত্রুকে যে কোনো জায়গায় আঘাত করবে। সেই সুরে সুর মিলিয়ে নেতানিয়াহু কাতারকে হুমকি দিলেন, সন্ত্রাসীদের যদি আশ্রয় দাও, আমরা নিজেই ব্যবস্থা নিব। সন্ত্রাসী কাকে বলা হবে তার সংজ্ঞাও তারা নিজের মতো বানিয়ে নিচ্ছে। 6 দেশে হামলার নজির। আল জাজিরার তথ্য অনুযায়ী মাত্র 72 ঘন্টায় ইসরায়েল হামলা চালিয়েছে অন্তত 6 দেশে: ফিলিস্তিন, কাতার, লেবানন, সিরিয়া, তিউনিসিয়া ও ইয়েমেনে। এতে গোটা মধ্যপ্রাচ্যই পরিণত হচ্ছে যুদ্ধক্ষেত্রে। ইউরোপে মোসাদের টার্গেট হত্যার ইতিহাসও মনে করিয়ে দেয় ইসরায়েলের আগ্রাসন কেবল আঞ্চলিক নয়, বৈশ্বিক হুমকি। দোহা হামলার মাধ্যমে নেতানিয়াহু যেন মুখ ফসকে সত্য প্রকাশ করলেন, এ লড়াই কেবল ফিলিস্তিনের বিরুদ্ধে নয়, পুরো বিশ্বের বিরুদ্ধে। প্রশ্নটা এখন সবার সামনে, কে নিরাপদ, আর কতদিন আন্তর্জাতিক আইনকে ছিঁড়ে ফেলে ইসরায়েল তার আগুন ছড়িয়ে দেবে? একটাই বার্তা স্পষ্ট, যদি আজ লাগাম টানা না হয়, আগামীকাল কার মাথার ওপর পড়বে সেই ক্ষেপণাস্ত্র কেউ জানে না। একটাই বার্তা স্পষ্ট, যদি আজ লাগাম টানা না হয়, আগামীকাল কার মাথার ওপর পড়বে সেই ক্ষেপণাস্ত্র কেউ জানে না। কাতারে হামলার পর আরব দুনিয়ার ঘুম ভাঙল। আকাশে হঠাৎ গর্জে উঠল যুদ্ধ বিমান। কাতারের রাজধানী দোহা, আলো ঝলমলে শহর, এক মুহূর্তেই কেঁপে উঠল ইসরায়েলের বোমা হামলায়। লক্ষ্য ছিল হামাসের শীর্ষ নেতারা। নাম দেওয়া হয়েছে অপারেশন সামিট অফ ফায়ার। কিন্তু এই আগুনের শিখা ছড়িয়ে পড়েছে পুরো আরব বিশ্বে। বিস্ময় থেকে প্রতিরোধ। ইসরায়েলের কাতার আক্রমণ যেন এক ভূমিকম্প। শুধু দোহাই নয়, কেঁপে উঠল কায়রো, রিয়াদ, আলজিয়ার্স, সব আরব রাজধানী। বহুদিনের ভাঙাচোরা সম্পর্ক, অভ্যন্তরীণ দ্বন্দ্ব ভুলে হঠাৎ যেন সবাই এক সুরে কথা বলতে শুরু করল, আমাদের নিজস্ব প্রতিরক্ষা জোট চাই। মঞ্চে এলো মিশর। এই নাটকের কেন্দ্রীয় চরিত্র মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসি। তিনি ঘোষণা দিলেন মিশর 20,000 সৈন্য দিতে প্রস্তুত, যদি গড়ে ওঠে যৌথ আরব বাহিনী। প্রস্তাবটা নতুন নয়, প্রায় 9 বছর আগে এমন এক প্যান আরব ফোর্স গঠনের কথা উঠেছিল। তখন সেটি কাগজেই আটকে ছিল, কিন্তু কাতারের মাটিতে ইসরায়েলি হামলা পুরনো সেই কাগজে নতুন আগুন জ্বালিয়ে দিল। ন্যাটো স্টাইল বাহিনী। কায়রোর পরিকল্পনা স্পষ্ট, ইউরোপের ন্যাটোর মতোই একটি আঞ্চলিক সামরিক জোট। যে কোনো আরব রাষ্ট্র আক্রান্ত হলে স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় হবে এই বাহিনী। কমান্ড ভাগাভাগি হবে, যাতে একটি রাষ্ট্র সব ক্ষমতা দখল করতে না পারে। আল সিসি চান মিশর থাকুক নেতৃত্বে, সৌদি আরব বা কোনো উপসাগরীয় দেশ থাকবে দ্বিতীয় কমান্ডে। প্রস্তাবে মরক্কো, আলজেরিয়া এবং আরও কয়েকটি দেশের নামও উঠেছে। লক্ষ্য আঞ্চলিক ভারসাম্য নিশ্চিত করা। কূটনৈতিক দাবি। একজন নাম প্রকাশ না করা মিশরীয় কর্মকর্তা জানিয়েছেন, কবে, কোথায়, কিভাবে বাহিনী মোতায়েন করা হবে তার জন্য একটি কাঠামো তৈরি হচ্ছে।
আল আখবার পত্রিকার দাবি, এই বাহিনীর গঠন হবে রাজনৈতিক ও আঞ্চলিক ভারসাম্যের ভিত্তিতে, অর্থাৎ শুধু শক্তি নয়, রাজনীতিও সমান গুরুত্ব পাবে। আগুনে ঘি। ইসরায়েল ভেবেছিল হামাস নেতাদের আঘাত করবে, কিন্তু বাস্তবে যেন পুরো আরব দুনিয়াকে এক সুতোয় গেঁথে দিল। দোহা ইতিমধ্যেই ঘোষণা করেছে জরুরি আরব ইসলামিক সম্মেলন। সেখানে আলোচনার টেবিলে বসে একটাই প্রশ্ন ঘুরবে, আর কতদিন প্রতিরোধহীনভাবে আঘাত সহ্য করবে আরবরা? অনিশ্চিত ভবিষ্যৎ। ইতিহাস বলে আরব বিশ্ব বহুবার ঐক্যের কথা বলেছে, কিন্তু বিভাজনেই শেষ হয়েছে সেই স্বপ্ন। এবার কি ভিন্ন কিছু ঘটতে চলেছে? আল সিসির 20,000 সৈন্য কি সত্যি একটি নতুন শক্তির সূচনা করবে, নাকি আবারও রাজনৈতিক দ্বন্দ্বে হারিয়ে যাবে? কিন্তু আরব দুনিয়ার চোখে জ্বলছে নতুন আগুন, প্রতিশোধের নয়, প্রতিরোধে। শত্রুর আঘাতেই শুরু হতে পারে আরব ঐক্যের সবচেয়ে বড় অধ্যায়। আগুনের ছায়ায় তেল আবিব, ইয়েমেন ইসরায়েল সংঘাতে নতুন মোড়। ভোরের অন্ধকার তখনও কাটেনি, হঠাৎ করেই মধ্য ইসরায়েলের আকাশ জুড়ে বেজে ওঠে সাইরেন। মানুষ দিশেহারা, কেউ আশ্রয় কেন্দ্রে ছুটছে, কেউ বা জানালার ফাঁক গলে তাকিয়ে আছে আকাশের দিকে। ঠিক সেই সময় খবর এলো ইয়েমেনের হুথি যোদ্ধারা ইসরায়েলের তেল আবিবে নিক্ষেপ করেছে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এটা কিন্তু কোনো সাধারণ হামলা নয়। হুথিদের দাবি, এই ক্ষেপণাস্ত্র বহন করছিল গুচ্ছ বোমা, যেটা একসাথে একাধিক লক্ষ্যবস্তু ধ্বংস করার ক্ষমতা রাখে। তারা বলছে অভিযান সফল হয়েছে, সংবেদনশীল জায়গাগুলোতে আঘাত হেনেছে। নাম দিয়েছে প্যালেস্টাইন 2 ক্ষেপণাস্ত্র অপারেশন। প্রতিশোধের আগুন। ইসরায়েলি যুদ্ধবিমান আঘাত হানে ইয়েমেনের রাজধানী সানায়। একটি সামরিক জনসংযোগ সদর দপ্তর আর জ্বালানি স্টেশন ধসে পড়ে মুহূর্তেই। অন্তত 35 জন মারা যায়, আহত হয় 130 জনের বেশি। চারপাশ জুড়ে ছড়িয়ে পড়ে ধ্বংসস্তূপ আর আতঙ্ক। হুথিদের ভাষায় সানার রক্ত বৃথা যাবে না। সেই প্রতিশোধের আগুনেই তারা ছুড়ে দেয় ক্ষেপণাস্ত্র সরাসরি ইসরায়েলের কেন্দ্রবিন্দুতে। ইসরায়েলের দাবি আকাশে ধ্বংস, তবে অন্য এক ছবি আঁকছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। তাদের দাবি ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র মাঝপথের প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। আইডিএফ অবশ্য এ নিয়ে মুখ খোলেনি যে ক্ষেপণাস্ত্র আসলেই গুচ্ছ বোমা বহন করছিল কিনা। তবে এই হামলা যে ইসরায়েলি নাগরিকদের মধ্যে ভয় ঢুকিয়ে দিয়েছে তাতে সন্দেহ নেই। আকাশে সাইরেন বাজতেই এক মুহূর্তে শহর থেমে যায়। নেতানিয়াহুর লড়াইয়ের ঘোষণা। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলছেন, কয়েকদিন আগে আমরা হুথিদের সন্ত্রাসী সরকার ভেঙে দিয়েছি। রামন বিমানবন্দরেও তারা হামলা চালিয়েছে, কিন্তু তাতে আমাদের সংকল্প দুর্বল হয়নি। আমরা আকাশ থেকে আবার আঘাত এনেছি তাদের ঘাঁটি ও সন্ত্রাসী কেন্দ্রগুলোতে। যারাই আমাদের আঘাত করবে আমরা তাদের খুঁজে বের করব। এ যেন এক যুদ্ধ ঘোষণা। দুই পক্ষই নিজেদের অবস্থান থেকে পিছু হটতে নারাজ। প্রতিশোধ থামছে না। ইসরায়েলের দাবি, যতই হোক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা গেছে। হুথিদের কণ্ঠে শোনা যাচ্ছে ভিন্ন সুর। তারা বলছে গাজার মানুষের সঙ্গে সংহতি জানিয়ে ইসরায়েলকে টানা আঘাত করতে থাকবে, এমনকি প্রাণঘাতী হামলা হলেও প্রতিরোধ থামবে না। এই টানাপোড়েনের মাঝেই ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছিলেন ইয়েমেনের প্রধানমন্ত্রী আহমেদ আল রাহাবি। ফলে প্রতিশোধের অঙ্গীকার আরও শক্ত হয়েছে হুথিদের মনে। তেল আবিবের রাত এখন আর আগের মতো শান্ত নয়। একদিকে ইসরায়েলের আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা, অন্যদিকে হুথিদের অদম্য প্রতিশোধ স্পৃহা। আকাশী ক্ষেপণাস্ত্রের লাল রেখা যেন রক্তক্ষরণ হয়ে ছড়িয়ে পড়ছে ইয়েমেন থেকে ইসরায়েল পর্যন্ত। এবার কি মিশরও রণক্ষেত্র? সবাইকে অবাক করে দিয়ে ইসরায়েল কাতারে চালালো হামলা। কাতার, যে দেশ এতদিন হামাস ইসরায়েল শান্তি প্রক্রিয়ার মধ্যস্থতাকারী, যে দেশ আমেরিকার ঘনিষ্ঠ মিত্র, তাহলে আর বাকি রইল কি? মধ্যপ্রাচ্যের মানচিত্রে এবার কি নতুন করে আগুন জ্বলবে? এক দোদুল্যময় সময় এখানেই সে সবচেয়ে বড় দার্শনিক। আজ কাতার, কাল কার পালা? মিশর নাকি ইতিমধ্যেই ধরে নিয়েছে তাদেরও টার্গেট করবে ইসরায়েল, আর তাই কায়রো এখন যুদ্ধের প্রস্তুতিতে ব্যস্ত। লন্ডন ভিত্তিক মিডল ইস্ট আই জানাচ্ছে, মিশরের গোয়েন্দারা নিশ্চিত হয়েছেন ইসরায়েল হয়তো হামাস নেতাদের টার্গেট করতে মিশরের ভিতরে হামলা চালাবে। যদি এমনটা ঘটে তাহলে পরিণতি হবে ভয়াবহ। কায়রোর সতর্কবার্তা,
মিশর ইতোমধ্যেই ওয়াশিংটনকে সতর্ক করে জানিয়েছে তাদের মাটিতে হামলা মানে এক নতুন যুদ্ধের দরজা খুলে দেয়া। মিশরের ভাষায়, আমাদের আশ্রয়ে থাকা হামাস নেতাদের ওপর যে কোনো আঘাত মানে মিশরের সার্বভৌমত্বের উপর আঘাত, পাল্টা জবাব আসবেই। কূটনৈতিক চ্যানেল ঘুরে ইসরায়েলকেও বার্তা দিয়েছে কায়রো, শান্তি প্রক্রিয়ায় মনোযোগ দিন, হামলার ফন্দি বাদ দিন, নইলে গোটা মধ্যপ্রাচ্য অস্থিরতায় ডুবে যাবে। ইসরায়েলের ঘোষণা। কাতারে হামলার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু গর্জে উঠেছিলেন, তারা যেখানে থাকবে আমরা সেখানেই আঘাত করব। এই কথাতেই নাকি মিশর আঁচ পেয়েছে, এবার হয়তো তাদের দিকেও তাক করেছে তেল আবিব। মিশরের এক শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, আমাদের মাটিতে হামাস নেতাদের আক্রমণ মানেই মিশরের ওপর হামলা, আমরা চুপ করে থাকব না। প্রতিরক্ষার দেয়াল। কাতারে হামলা মিশর আগে থেকে টের পায়নি, কিন্তু এবার আর সুযোগ দিতে চাইছে না। তাই সীমান্তে বসানো হয়েছে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বলা হচ্ছে চীন থেকে কেনা সেই সিস্টেম এখন মিশরের ঠাঁই। তবে বিশ্লেষকরা বলছেন মিশর কেবল হামাসের পক্ষ নিচ্ছে না, বরং তারা চাইছে শান্তির পথ যেন পুরোপুরি ভেঙে না পড়ে। বহু বছর ধরে মধ্যস্থতার চেষ্টা চালিয়ে আসছে মিশর, যেন গাজার আগুন একদিন নিভে যায়। কিন্তু বাস্তব দৃশ্যপট আলাদা। যুদ্ধবিরতি ভেঙে যখন থেকে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল, তখন থেকেই ক্ষুব্ধ কায়রো। এখন প্রশ্ন, ইসরায়েল যদি সত্যিই মিশরের ভেতরে আঘাত হানে, তাহলে কি কায়রোও নামবে যুদ্ধে? মধ্যপ্রাচ্যের আকাশ যেন দাবানল, কাতার পুড়েছে, গাজা তো আগুনে জ্বলছে। মিশর এখন প্রস্তুত, আঙুল ট্রিগারে, শুধু সময় অপেক্ষা করছে কে আগে টেনে ধরবে সেই ট্রিগার।